বৃষ্টির জন্য কাঁপছে দেশ, এপ্রিল জুড়েই চলবে খরতাপ, সহসায় সুখবর দিচ্ছে না আবহাওয়া অফিস। রোববার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন বিভাগে তালা, বাসে আগুন, তীব্র আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল থেকে নির্দেশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট, মিয়ানমারকে সমাধানের আহ্বান। মন্ত্রী এমপির স্বজনদের নিয়ে আওয়ামী লীগের ক্ষোভ, গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার নির্দেশ সিইসির। এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, জড়িত সন্দেহে ঢাবির 2 শিক্ষার্থী সহ 5 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সংবাদ রাতে দেখছেন AKSTM বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি করবি তৃষা। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, জীবিকার তাগিদে বের হয়ে বিপাকে পড়েছেন কর্মজীবীরা। সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। চলমান এ তাপপ্রবাহ আরও কয়েকদিন চলবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। হিট অ্যালার্টের মেয়াদ বেড়েছে 27 এপ্রিল পর্যন্ত। মাজহারুল ইসলামের রিপোর্ট। দিন যত যাচ্ছে তত প্রখরতা বাড়ছে সূর্যে, তীব্রতা কমার যেন কোনো লক্ষণই নেই। বৃষ্টির পূর্বাভাস দিতে পারছে না আবহাওয়া অফিস। বৈশাখে রুক্ষ শুষ্ক হয়ে উঠেছে প্রকৃতি। তীব্র গরমে জনজীবনে নাজেহাল অবস্থা। পেটের দায়ে বের হয়ে বিপাকে পড়েছেন রিক্সা চালক সহ খেটে খাওয়া মানুষ। থাকা যায় না রোদ গরমে, ভাড়া ভুটি নাই, কিছু নাই, প্রচন্ড গরম। গরমে আসলে ভাড়া পাওয়া খুব কঠিন। এত গরম আমার জীবনে দেখি না। রিক্সা চালাতে কষ্ট, মানে যা পানি খায় একটা তো এগুন বাড়িয়ে যা, অতিরিক্ত 2 লিটার পানি খেলে পুরোটাই পানি একসে নিয়ে যা। প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের বেশিরভাগই ছাতা নিয়ে চলাফেরা করছেন। স্বস্তির জন্য অনেকে আবার বিশ্রাম নিচ্ছেন গাছের ছায়ায়। মানে সব মিলিয়ে বলতে গেলে আমাদের মানে জনজীবনে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। যার দরুন দেখা যাচ্ছে এই রোদ্রের মধ্যে ছাতা ছাড়া আমাদের বের হয়ে যাচ্ছে না টোটালি। বর্তমান সময়ে হিট স্ট্রোকের প্রবণতা অনেক। যাদের এজ বেশি তাদেরও ছাতা নিয়ে বের হওয়া বেটার। গরমে অবস্থা তো সবারই খারাপ হয়েছে, ফলে কোচিংয়ে যেতেও একটু অসুবিধা হয়। সুখবর নেই আবহাওয়া অফিস থেকে। চলমান তাপপ্রবাহ আরো কয়েকদিন চলবে। হিট অ্যালার্টের মেয়াদ 27 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে আবহাওয়া অফিস। আমাদের গত 3 দিন যে হিট ওয়েভটা জারি করা ছিল সারা দেশের জন্য, সেটা আমরা আজকে সকাল 9:30 আরো 3 দিনের জন্য বর্ধিত করেছি। আমরা ধারণা করছি যে আরো 3 দিন কিংবা তারপরেও, আমরা আগেও বলছি যে এপ্রিল মাস জুড়ে আমাদের যে তাপপ্রবাহটা চলছে 10 তারিখ বা 11 তারিখ থেকে, এটা এপ্রিলের শেষ নাগাদ চলতে পারে। আর মে মাসে কি করবে, আমরা মে মাসে লং রেঞ্জে একটা মিটিং করব, সেখানে আমরা উল্লেখ করে দিব যে তাপপ্রবাহের কি অবস্থা। তবে আমরা ধারণা করছি যে এপ্রিল মাসের যে কয়েকদিন বাকি আছে তাপপ্রবাহ সারা দেশে বিদ্যমান থাকতে পারে। তীব্র গরম থেকে বাঁচতে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। তীব্র গরমে পুড়ছে দেশ, টানা খরায় নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। স্বস্তি পেতে বৃষ্টির প্রহর গুনছে মানুষ। এই অবস্থায় আজও দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির জন্য খোলা আকাশের নিচে নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশাল নগরীর একে স্কুল মাঠে বৃষ্টির আশায় ইস্তেস্কা নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এতে বিভিন্ন এলাকার 6 শতাধিক মুসল্লি নামাজে অংশ নেন। পরে দোয়া ও মোনাজাতে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। এ সময় অঝোর ধারায় কাঁদতে থাকেন মুসল্লিরা। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দিয়ে এই সুন্দর বৃষ্টি, রহমতের বৃষ্টি দিয়ে এই মাঠকে ভরপুর করে দেন। অন্যতম একটা গজবের জায়গা হচ্ছে আসমান থেকে সূর্য কিরণের মাধ্যমে মানুষকে কষ্টে নিপতিত হওয়া। বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কা নামাজ আদায় করেছেন গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ। প্রধান ঈদগাহে বিশেষ নামাজে 2000-এর বেশি মুসল্লি অংশ নেয়। ভোলা শহরের বাংলা স্কুল মাঠে ইস্তিস্কা নামাজ অনুষ্ঠিত হয়। এতে 2 শতাধিক মানুষ অংশ নেয়। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। সালাতুল ইস্তিস্কার আয়োজন করা হয়েছে। বৃষ্টির জন্য আল্লাহর কাছে রোনাজারি করা হয়েছে। আল্লাহ পাক যেন অনাবৃষ্টি এবং তাপদাহ দূর করে এমন পরিবেশ সৃষ্টি করে দেন। আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো একটি ফয়সালা হবে। চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলার অন্তত 10টি স্থানে সালাতুল ইস্তিস্কা নামাজ আদায় করে হাজারো মানুষ। বৃষ্টির আশায় ইস্তিস্কা নামাজ আদায় করেন ঝিনাইদহের শোলকুপার মুসল্লিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়।
বৃষ্টির জন্য অঝরে কেঁদে কেঁদে আল্লাহর সাহায্য চেয়েছেন পিরোজপুরের মানুষ। স্থানীয় তাফহিমুল কুরআন মাদ্রাসা মাঠে ইস্তিসকা নামাজ আদায় করেন শত শত মুসল্লি। এছাড়াও বাগেরহাট, নাটোর, মুন্সিগঞ্জ, শেরপুর, পঞ্চগড় ও মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় ইস্তিসকা নামাজ অনুষ্ঠিত হয়। শরীফুল ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে তীব্র দাবদাহের মাঝেই খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আগামী 28 এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলবে শনিবারও। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত ঝুঁকি হিসেবে দেখছেন জনস্বাস্থ্যবিদরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে বয়ে চলা তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 1 সপ্তাহ বাড়িয়ে 27 এপ্রিল পর্যন্ত করে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার তৃতীয় দফায় 72 ঘন্টা হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। কাছাকাছি সময়ে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় তাপপ্রবাহ কমছে না বলে সতর্ক করেন তারা। এ অবস্থার মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আর বাড়ছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী রোববার থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শিক্ষা কার্যক্রম চলবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। তবে তীব্র তাপদাহের মাঝে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শিশুদের অসুস্থতার প্রধান দিকটা হচ্ছে, একটা হচ্ছে গরমে তাদের শরীরে থেকে ঘাম বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা তৈরি হচ্ছে, কারো কারো শরীরে পানি শূন্যতার সাথে লবণ শূন্যতা তৈরি হচ্ছে, এবং সাথে সাথে ভাইরাসজনিত যে ডায়রিয়া সেটি হচ্ছে, কারো ভাইরাসজনিত নিউমোনিয়াও হচ্ছে, শিশুরা আক্রান্ত হচ্ছে এবং এগুলো নিয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছে। চলমান তাপপ্রবাহে ডায়রিয়া, পানিশূন্যতা ও হিট স্ট্রোকের মতো রোগী বাড়ছে সারা দেশের হাসপাতালগুলোয়। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে এই নির্দেশনা প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। এদিকে দাবি আদায় সব বিভাগে তালা ঝুলানোর পাশাপাশি বাসে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সড়ক দুর্ঘটনায় 2 সহপাঠী নিহতের ঘটনায় প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আন্দোলনের চতুর্থ দিন বৃহস্পতিবার বেলা 11টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন কয়েকশো শিক্ষার্থী। দুপুর 12টার দিকে প্রশাসনিক ভবন ঘেরাও করে চুয়েটের 12 বিভাগের সব ফটকে তালাও ঝুলিয়ে দেয় তারা। শিক্ষার্থীদের এমন আন্দোলনের মধ্যে বিকালে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেন চুয়েট কর্তৃপক্ষ। তবে সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে তালা এবং তাদের কাছে জব্দ থাকা 2টি বাসের একটিতে আগুন ধরিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নিহত 2 শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ সহ ঘোষিত দাবি পূরণ না হওয়া পর্যন্ত হল ত্যাগ করবে না বলেও ঘোষণা দেন তারা। গেল সোমবার বিকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে বেপরোয়া বাসের চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ে 2 শিক্ষার্থী। এরপর থেকে নানা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে ইউএনএসক্যাপ কমিশনে দেওয়া ভাষণে এ আহ্বান জানান। বলেন, যুদ্ধ কখনো কোনো সমাধান হতে পারে না। যুদ্ধের অর্থ মানুষের কল্যাণে ব্যয় করার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন জুবাইর রাজিন। থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে ব্যাংককে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশন ইউএনএসক্যাপের সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে যুদ্ধের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল ফিলিস্তিন ইরান যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। বলেন, যুদ্ধ কখনো সমাধান দিতে পারে না। The war is going on. Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferer. Younger generation, they lost their life. Then why war?
Wherever I go, I raise my voice. So, please, I call upon the world leaders to stop the war. রোহিঙ্গা ইস্যু তুলে ধরে বলেন রোহিঙ্গা সংকট মিয়ানমারের, সমাধানও তাদেরকেই করতে হবে। এ বিষয়ে আসিয়ানভুক্ত দেশগুলোর জোরালো সহযোগিতা চান সরকার প্রধান। I take this opportunity to call upon the Asia Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. The origin of their crisis has been in Myanmar, and its solution also lies with Myanmar. প্রধানমন্ত্রী জানান বাংলাদেশের মানুষের গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার। Our government has kept its commitment to ensure safe drinking water, improved sanitation, electricity access, and internet coverage across the country. We have set up hundreds of digital centers to bring public services to our people's doorstep. We are now aiming to build a knowledge-based smart nation by 2041 under the banner of Smart Bangladesh. এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নে বাংলাদেশ বরাবরই প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী। I thank you very much. জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। হাইকমান্ডের নির্দেশ অমান্য করে নির্বাচনে থাকা মন্ত্রী এমপিদের স্বজনদের নিয়ে তৃণমূলে ক্ষোভ বাড়ছে। তবে কেন্দ্রীয় নেতাদের আশা কমিশনের সময় শেষ হলেও ভোটের আগেই তারা সরে দাঁড়াবেন। আর এই পরিস্থিতি তৃণমূল আওয়ামী লীগে কোনো প্রভাব ফেলবে না বলেও মত দিয়েছেন নেতারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট 8ই মে। চলছে প্রচারণা। দলীয় প্রতীকবিহীন নির্বাচনে মাঠ দাপাচ্ছে স্থানীয় এমপি মন্ত্রীর স্বজনেরা। দলীয় প্রধানের নির্দেশ অমান্য করেই ভোটের মাঠে এখনো সরব এসব প্রার্থীরা। দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা বলছেন, দলের শৃঙ্খলা ফেরাতে নির্দেশ অমান্য করা এমপি মন্ত্রীদের অবশ্যই সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হবে। কি ধরনের শাস্তি হতে পারে নির্ধারণ হবে 30 এপ্রিল ওয়ার্কিং কমিটির বৈঠকে। যদিও নেতারা বলছেন ইসির সময় শেষ হলেও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এখনো সময় আছে। প্রেসিডেন্ট আমার দলের এবং তার নির্দেশনাটা হলো মানে এটা আল্লাহ রহির নাজিল হলে যে মনে হয় আমরা যারা আওয়ামী লীগ করি, আমার হাইকমান্ডের কোনো নির্দেশ আমার উপরে যখন আসে তখন এটা আল্লাহ রহি বান্দার উপরে যেমন নাজিল হয়, আমার উপরে পার্টির প্রেসিডেন্টের নির্দেশটা ওহি মতো নাজিল হয়। তো সেটা 100% আমি মেনে চলবো, এটি আমার স্বাভাবিক। সেই জায়গায় যদি আমি অমান্য করি তাহলে যে আমি যে দলটা করতেছি, যে দলের যে আমার বিশ্বাস, দলের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেটি তো আমার নাই। নিজ নিজ এলাকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবার জন্য তারা এই আওয়ামী লীগের নির্দেশটি তারা প্রতিপালন করবেন। এখনও সময় আছে, সাংবাদিক সম্মেলন করে, সমাবেশ করে প্রার্থিতা থেকে সরে আসার সুযোগ আছে। আমি আশা করি তারা এই সুযোগটি গ্রহণ করবেন। মন্ত্রী এমপিদের স্বজনদের এসব কর্মকাণ্ড বিভেদ সৃষ্টি করছে তৃণমূলে। দীর্ঘ মেয়াদে যার বড় মাসুল দিতে হবে আওয়ামী লীগকে, এমনও মত দিয়েছেন অনেকে। তবে কেন্দ্র নেতাদের দাবি, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনদের এসব কর্মকাণ্ড তৃণমূলে কোনো প্রভাব ফেলবে না। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বা আওয়ামী লীগের বড় নেতা, তার সন্তান বা তার শ্যালক বা তার ভাই তার বিদ্রোহী প্রার্থী হয়েছে, বাই নেম পত্রিকাগুলোতে নিউজ হচ্ছে, মিডিয়ায় নিউজ হচ্ছে। এতে করে ওই মানুষটি সমাজের কাছে কিন্তু হেয় প্রতিপন্ন হচ্ছে। নিজের সন্তান তার পিতাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করছে। তো পিতা তো এখানে দোষ করেনি, সন্তানদের এই অনুভূতিটা থাকা উচিত। এই বড় বড় নেতাদের উপর যে বিষয়টা নিয়ে প্রতিদিন মিডিয়াতে আলোচনা হচ্ছে, এটাই তো কর্মীরা খুশি হইতেছে যে এই বড় বড় নেতারা অকাম করতেছে, এর বিরুদ্ধে পানিশমেন্ট হইতেছে, প্রতিদিন নিউজ আসতেছে, তাতেই তারা হ্যাপি। তো তারা তো এই যে মানলো না, এর জন্য যে সব মানে হতাশ হয়ে গেল তা কিন্তু না। কেউ অমান্য করতেছে, এটা নিয়ে প্রশ্ন উঠতেছে, এই জন্য সে তিরস্কৃত হচ্ছে, এই জন্য সমালোচিত হচ্ছে, এটি তো একটা পানিশমেন্ট। এরই মধ্যে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া মন্ত্রী এমপি স্বজনদের তালিকা জমা দিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। অনুমতি মিললে ঈদের আগেই ব্রাজিল থেকে গরু আমদানি সম্ভব, জানালেন রাষ্ট্রদূত। দ্রুত ঢাকায় ভিসা সেন্টার চালুর পরিকল্পনা। উপজেলা পরিষদ ঘিরে দেশে আরেকটি ডামি নির্বাচনের আয়োজন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মনে করেন নত যেন পররাষ্ট্র নীতির কারণেই
দেশ ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে। বিস্তারিত ইফতেখার রেজার প্রতিবেদনে। তীব্র তাপদাহে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের মধ্যে নিরাপদ খাবার পানি ও স্যালাইন বিতরণের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। কর্মসূচির উদ্বোধক বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, রাজধানী ঢাকার চারদিকে বালু ফেলে কৃত্রিম মরুকরণ করেছে সরকার। ঢাকা শহরে আজকে ইট পাথরের ঢাকা শহরে পরিণত হয়েছে। আজকে ঘাস দেখা যায় না, আজকে গাছ দেখা যায় না। সবচেয়ে বড় সমস্যা হলো ঢাকা শহর আজকে কৃত্রিম একটি মরুভূমিতে পরিণত হয়েছে। ঢাকা শহরের চারিদিকে জলাশয়গুলো ছিল ভরাট হয়ে গেছে। এই ভূমিদস্যুরা জলাশয়গুলো দখল করে ফেলেছে। এই ভূমিদস্যুরা কারা? এরা সরকারের মদতপুষ্ট ভূমিদস্যু। এর আগে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সারা দেশে চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরের পথচারীদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, লুটপাট করতে অপরিকল্পিত প্রকল্প করছে সরকার, যার প্রভাব পড়ছে উদ্ভিদ ও জীববৈচিত্র্যে। দুর্নীতির প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্যই গণবিরোধী প্রজেক্ট। আপনারা জানেন সমুদ্রের পারে পটুয়াখালীর কলাপাড়া কুয়াপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে। বৃহত্তর বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতে নারকেল গাছে আর নারকেল ধরে না। এটা হচ্ছে শেখ হাসিনার গণবিরোধী নীতি। তার কারণেই আজকে মানুষ ধুঁকছে অনাহারে অর্থহারে। কথা বলেন উপজেলা নির্বাচন প্রসঙ্গেও। শেখ হাসিনার আরেকটা দামি নির্বাচন করতে চাচ্ছেন, উপজেলা নির্বাচন। আরে বাপরে বাপ, কি নির্বাচনের আপনার ফুর্তি তাদের। আওয়ামী লীগেরও অন্যান্য নেতারা কেউ সুযোগ পাচ্ছে না। বিএনপির যে কোনো কর্মসূচির পাল্টা কর্মসূচি দেয়া নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের করা মন্তব্যেরও সমালোচনা করেন রিজভী। মানসিকভাবে বাধা দিবেন বিএনপির নেতাকর্মীদেরকে, এই জন্য নাকি উনারা পাল্টা কর্মসূচি দেন। তো এইটা মানসিকভাবে ভারসাম্য যাদের হারায় তারাই এই কথা বলতে পারে। ওবায়দুল কাদের এখন সন্ত্রাসীদের মন্ত্রী, এখন চাঁদাবাজদের মন্ত্রী। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে যে কোনো মূল্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে হবে বলে মন্তব্য করেছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সকালে নির্বাচন ভবনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিতের নির্দেশ দেন তিনি। আসন্ন নির্বাচনগুলো, উপজেলা পরিষদের নির্বাচনগুলো, আরও যদি কোনো নির্বাচন থেকে থাকে ইউনিয়ন কাউন্সিল ছোট ছোট, সেগুলো যেন সুন্দর সুষ্ঠুভাবে হয় এবং আমরা যেন এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র আছে, আমাদের নির্বাচনের মতোই হয়ে থাকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2 শিক্ষার্থী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে চক্রের হোতা অসীম গাইন। ডিবির অতিরিক্ত কমিশনার জানান, তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। বিস্তারিত আল নোমানের রিপোর্টে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের 3য় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 29 মার্চ। প্রশ্ন ফাঁসের মাধ্যমে পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে দেয়া হতো উত্তরপত্র। প্রশ্ন ফাঁসের ঘটনা জানাজানির পরও বাতিল হয়নি পরীক্ষা, উল্টো 21 এপ্রিল প্রকাশ করা হয় ফলাফল। এ ঘটনায় 3টি মামলা হয়। আলাদা অভিযানে 5 জনকে গ্রেপ্তার করে ডিবি। তাদের মধ্যে 2 জন প্রশ্নপত্র সমাধানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী জ্যোতির্ময় গাইন ও সুজন চন্দ্র রায়। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে প্রশ্ন ফাঁসের মূল পরিকল্পনাকারী মাদারীপুরের অসীম গাইন। আমরা কাজ শুরু করার পরে প্রথমে আমরা ধরলাম 2 জনকে, জ্যোতির্ময় এবং সুজনকে। এরা 2 জনই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র এবং ল বিভাগের ছাত্র। 10 লাখ থেকে 14 লাখ টাকার বিনিময়ে নিয়োগ পরীক্ষায় পাশ করিয়ে দেয় জড়িত ছিল চক্রটি। এরই মধ্যে অসীম গাইন কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে ডিবি। সে প্রত্যেকের কাছ থেকে 10 লাখ 12 লাখ টাকা সে একটা চুক্তিবদ্ধ হয়েছে। আমরা বাকি সবাইকে ধরলো, অসীমকে আমরা ধরতে পারি নাই। এবং আমরা মনে করি যে অসীম গাইন এই চক্রটি এর আগেও প্রশ্নপত্র ফাঁস করেছে এবং অল্প দিনে সে এই অসীম গাইন কয়েকশো কোটি টাকার ইনকামও সে করেছে।
পরীক্ষার প্রশ্নপত্র অসীম কিভাবে সংগ্রহ করত তা এখনো জানা যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানায় ডিবি। আল নোমান, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। সাবেক আইজিপি বেনজির ও তার পরিবারের সম্পদের অনুসন্ধানে দুদক। আর্থিক লেনদেনের তথ্য জানতে বাংলাদেশ ব্যাংকে চিঠি। অনুমতি মিললে ঈদের আগেই ব্রাজিল থেকে গরু আমদানি সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। বলেন, ঢাকায় ব্রাজিলের ভিসা সেন্টার খোলার প্রক্রিয়া চলমান, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে দৃশ্যমান হতে পারে। G20 সামিটের আগে আগামী জুলাই মাসের 24 থেকে 28 তারিখের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে যেতে পারেন বলেও জানান রাষ্ট্রদূত। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। গেল মার্চে 2 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। 52 বছর ইতিহাসে প্রথমবারের মতো দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর ছিল এটি। এ সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্রাজিল। বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিক্যাপ টকেও সে বিষয়ে তুলে ধরেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। জানান, 2 দেশের বাণিজ্য সম্প্রসারণে এখন বাধা সামান্যই। To go into other areas or every area. We can go into agriculture, we can go into, I don't know, chemical industry, we can go into whatever. And I think this, just jumping to your second question, might be good. Now we don't have any Brazilian investment in Bangladesh. Mostly because it's a normal thing, like you invest normally, in neighboring countries, right? So because you are closer to the investment and you know the culture better. কোরবানির ঈদ সামনে রেখে ব্রাজিল থেকে জীবন্ত গরু পাঠানোর জবাবে রাষ্ট্রদূত জানান, গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল। Live cattle by June. Yeah, okay. It's possible. It's possible. You see, I think they, I don't know where they are sending it, but they do it, so it's possible. In Dhaka, there are 4 slaughterhouses, governmental slaughterhouses, and they are all in a very bad shape, right? So I hope that in the next months, I would, last time I talked to my colleague in Brazil about this, she said, look, the decision has already been made. আগামী জুলাইয়ে G20 সম্মেলনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফরে কারিগরি সহযোগিতা চুক্তি, দ্বৈত কর চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও জানান রাষ্ট্রদূত। So she's going there before the summit, right? I don't know, but she might also be invited for the summit, but this is a bilateral visit. চীন যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে রাষ্ট্রদূতের মন্তব্য, আন্তর্জাতিক আইন মেনে চলবে ব্রাজিল। ফলে আইপিএস বা বিআরআই নিয়ে আপাতত ভাবনা নেই ব্রাজিলের। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের খোঁজে বাংলাদেশ ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট সহ 8 প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুপুরে এ চিঠি দেয় দুদক। এর আগে মঙ্গলবার বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দুদককে 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। সোমবার বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় তা অনুসন্ধান করবে বলে জানায় দুদক। এই ঘটনায় সংস্থার উপপরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে 3 সদস্যের কমিটি করা হয়। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকার স্টুডিওতে। সেখানে দেশ টিভির জন্য যুক্তরাষ্ট্রের খবরাখবর নিয়ে অপেক্ষা করছেন তাহিরা কিবরিয়া। ভিউএ 60তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাংহাইয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার বেইজিংয়ে পৌঁছেছেন। ব্লিংকেন চীনে কর্মরত আমেরিকান কর্মী ও প্রতিষ্ঠানগুলোর জন্য সমান সুযোগ সুবিধা দিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বুধবার বলেন, ইউক্রেন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের গোপনে দেয়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে শুরু করেছে। প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে $95 বিলিয়ন সহায়তা দেওয়ার একটি বিলে স্বাক্ষর করেছেন।
যুদ্ধবিধ্বস্ত গাজার দুটি হাসপাতালে গণকবরের অভিযোগকে উদ্বেগজনক ও ভয়ঙ্কর বলে অভিহিত করেছে বাইডেন প্রশাসন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হামাসের হাতে বন্দী জিম্মিদের দেহাবশেষের সন্ধানের জন্য তারা মৃতদেহ কবর থেকে তুলেছে। আজ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। এ ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।